হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টারের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সিভিল সার্ভিস নিডস আ মেজর ওভারহাউল। মেজর ওভারহাউল মানে একটা ব্যাপক পরিবর্তন, মানে পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছুর পরিবর্তন। তো আমাদের যে সরকারি কর্ম কমিশন আছে, যারা বিসিএস চাকরি থেকে শুরু করে অন্যান্য সরকারি পিএসসির যে চাকরিগুলো আছে, যে যারা নিয়োগ দেয়, মানে সিভিল সার্ভিস, তো সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি দেওয়া এই প্রতিষ্ঠানটি নিডস আ মেজর ওভারহাউল। এটার অনেক পরিবর্তন দরকার। নিডসটা এখানে বাদ। তো ওভারহাউল শব্দটার অর্থ হচ্ছে, মেজর ওভারহাউল শব্দের অর্থ হচ্ছে বড় ধরনের রদবদল দরকার, পরিবর্তন দরকার। ওভারহাউল শব্দের অর্থটা আমরা দেখব। ওভারহাউল অর্থ হচ্ছে আপনার টেক অ্যাপার্ট এ পিস অফ মেশিনারি অর ইকুইপমেন্ট। টেক অ্যাপার্ট মানে আলাদা করা। টেক অ্যাপার্ট মানে কি? আলাদা করা, বিচ্ছিন্ন করা। একটা মেশিনারি, একটা মেশিন এবং তার যে যন্ত্রপাতি, এগুলো বিচ্ছিন্ন করা। এবং এগুলো কেন করবেন? ইন অর্ডার টু এক্সামাইন, এটা পরীক্ষা করার জন্য। অ্যান্ড রিপেয়ার ইট ইফ নেসেসারি, এবং এটা রিপেয়ার করার জন্য। তা আমরা এটা দ্বারা বুঝতে পারছি যে সম্পূর্ণ ঢেলে সাজানো। আবার আরেকটা অর্থ আছে আপনার ওভারটেক সামওয়ান স্পেশালি ইন স্পোর্টিং ইভেন্ট। ওভারহাউল অর্থ হচ্ছে খেলাধুলায় জয়লাভ করা। তারপর এখানে ওভারহাউলের আরেকটা অর্থ আছে এ থরো এক্সামিনেশন, যেটা পারফেক্টলি ম্যাচ করে অফ মেশিনারি অর এ সিস্টেম। মানে এখানে পিএসসি সিস্টেম, এই যে সিস্টেমটা বলছে, এটা বলছে পিএসসি সিস্টেমের একটা থরো এক্সামিনেশন, ব্যাপক পরিবর্তন দরকার। উইথ রিপেয়ার্স মানে কোনো সংশোধন, কারেকশন, চেঞ্জ ইফ নেসেসারি, যদি দরকার হয়। তো এখানে বলছে মেজর ওভারহল অফ এনভায়রনমেন্টাল পলিসিস, অর্থাৎ বাংলাদেশ সরকারের সরকারের যে পরিবেশগত নীতি আছে, এগুলো মেজর ওভারহল দরকার, ব্যাপক পরিবর্তন দরকার, থরো এক্সামিনেশন দরকার। তো ওভারহল শব্দটা বুঝছি যে মেজর পরিবর্তন, থরো এক্সামিনেশন দরকার। সিভিল সার্ভিসটা ইনঅ্যাক্টিভ বা এটার পারফরমেন্স ভালো না, অথবা বাংলাদেশ সিভিল সার্ভিসের মধ্যে কোনো নিশ্চয়ই ত্রুটি আছে, সেই ত্রুটি সম্পর্কে বলছে যে এগুলো মেজর ওভারহল দরকার। ব্যুরোক্রেটস রেসিস্ট্যান্স। ব্যুরোক্রেটস বলতে যারা আমলা, মানে এই সিভিল সার্ভিসের মাধ্যমে সরকারি চাকরি যারা পায় তারা আমলা। এই আমলারা আসলে এই সিভিল সার্ভিসে ঢেলে সাজানো পছন্দ করে না। তাদের রেসিস্ট্যান্স মানে বাধা, তাদের বাধার মুখে পলিটিক্যাল ইনারশিয়া এবং এই যে রাজনৈতিক নিষ্ক্রিয়তা। ইনারশিয়া তো হচ্ছে নিষ্ক্রিয়তা। তো আমরা ইনারশিয়া শব্দের অর্থটা দেখব। ইনারশিয়া হচ্ছে এ টেন্ডেন্সি টু ডু নাথিং, টু রিমেইন আনচেঞ্জড, কোনো কিছু অপরিবর্তিত রাখা, কোনো কিছু না করা। ইনঅ্যাক্টিভিটি, ইনঅ্যাকশন, ইনঅ্যাক্টিভনেস। তো ফিজিক্সের ভাষায় আবার বিস্তারিত দেখে নেবেন। তো ইনারশিয়া তো হচ্ছে নিষ্ক্রিয়তা, জড়তা। তো বলছে যারা আমলা আছে, সরকারি চাকরি যারা বড় অফিসার, তারা আসলে চায় না রেসিস্ট্যান্স, তারা চায় না সিভিল সার্ভিসের পরিবর্তন হোক। রাজনীতিবিদরা যারা রাজনৈতিক মানে নিষ্ক্রিয়তা, কি ব্যারিয়ার্স, প্রধান বাধা টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বলতে এখানে যে মেজর ওভারহাউল, এটা আসছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস মানে সিভিল সার্ভিসের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রশাসনিক যে রদবদল দরকার, যে পরিবর্তন দরকার, যে ওভারহাউল দরকার, সেটার পথে বাধা হয়ে দাঁড়াইতেছে ব্যুরোক্রেটস রেসিস্ট্যান্স, আমলাদের বাধা, অনিচ্ছা, এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তা হচ্ছে প্রধান বাধা এই সিভিল সার্ভিসের রদবদল পরিবর্তনের ক্ষেত্রে। ফর দ্য অর্ডিনারি সিটিজেন, সাধারণ নাগরিকদের জন্য। অর্ডিনারি মানে সাধারণ, সিটিজেন্স মানে নাগরিক, সাধারণ নাগরিকদের জন্য নেভিগেটিং বাংলাদেশ লার্জলি ইনএফিশিয়েন্ট, অপেক অ্যান্ড আউটডেটেড ব্যুরোক্রেটিক সিস্টেম। বাংলাদেশের বর্তমানে যে আমলাতান্ত্রিক জটিলতা চলতেছে, তো এই আমলাতান্ত্রিক সিস্টেমটাকে, বাংলাদেশের অফিসের যে ব্যবস্থাটাকে, সরকারি প্রতিষ্ঠানের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকে বলছে আউটডেটেড, সেকেলে, এবং অস্বচ্ছ। অর্থ হচ্ছে অস্বচ্ছ, আমরা পরবর্তীতে অর্থটা দেখব। ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত। বলছে একজন সাধারণ নাগরিকের জন্য নেভিগেটিং মানে এই যে বিভিন্ন দপ্তরে ব্যুরোক্রেটিক সিস্টেমের মধ্যে নিজেকে খাপ খাইয়ে নেওয়া হচ্ছে নেভিগেটিং। নেভিগেট অর্থ নর্মালি আমরা জানি যে মোবাইলের নেভিগেট লেফট মানে বাম দিকে যাও, মোবাইলের 4টা বাটন। নেভিগেট রাইট, ডান দিকে যাও। আবার নৌকা, জাহাজ বা শিপ নদীতে চলে, সেটাও নেভিগেট। দ্য ক্রুম্যান নেভিগেটিং দ্য শিপ, দ্য ভেসেল ওয়েল। তো বলছে সাধারণ মানুষের জন্য বাংলাদেশের এই ব্যুরোক্রেটিক সিস্টেমে চলা, নেভিগেটিং মানে খাপ খাইয়ে নেওয়া, ক্যান বি
সুপ্রিমলি চ্যালেঞ্জিং, খুবই কষ্টকর। তো আমরা এখানে অপেক, ইনএফিশিয়েন্ট মানে আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেমটা অদক্ষ। ওপেক অর্থ হচ্ছে ব্যুরোক্রেটিক সিস্টেমটা, আমাদের আমলাতান্ত্রিক অফিসগুলো মানে অস্বচ্ছ, ট্রান্সপারেন্ট না এবং আউটডেটেড, এবং সেকেলে আমরা অপেক অর্থটা দেখব। তো অপেক বলতে বলছে নট এইবল টু সি ইন থ্রু, কোনো কিছু পরিষ্কার না, পরিষ্কার দেখা না যাওয়া। নট ট্রান্সপারেন্ট, স্বচ্ছ না, মানে এখানে দুর্নীতি আছে। নট ট্রান্সপারেন্ট এবং অপেক একই অর্থ, ক্লাউডি, ফিল্মি, ব্লার্ড, অস্পষ্ট, এই অর্থে আমরা ওপেক ব্যবহার করি। এখানে ওপেক বলতে অর্থনৈতিক যে অফিসের মধ্যে যে ঘুষ নেওয়ার প্রবণতাটা, বিভিন্ন কাজের ক্ষেত্রে দুর্নীতিটা, করাপশনটা বলছে অপেক। মেনি অবস্ট্রাকলস, অনেক বাধা, প্রতিবন্ধকতা। এখানে পাইছি অবস্ট্রাকলস, আর এখানে পাইছি ব্যারিয়ার্স। শব্দের অর্থ কিন্তু একই, ব্যারিয়ার্স। পলিটিক্যাল ইনার্শিয়া কি ব্যারিয়ার্স বলছে, রাজনৈতিক নিষ্ক্রিয়তা প্রধান বাধা। আমরা এখানে পাইছি কি obstacles, the many obstacles and complexities that lie in the way of getting service, অর্থাৎ যেই অবস্টাকলসগুলো, বাধাগুলো, এবং যে কমপ্লেক্সিটিসগুলো, যে জটিলতাগুলো, দ্যাট লাই, যেগুলো অবস্থিত, ইন দ্য ওয়ে অফ গেটিং সার্ভিস, সেবা পাওয়ার ক্ষেত্রে, সেবা পাওয়ার মাঝখানে যে জটিলতা থাকে, যে বাধা থাকে, ক্যান লিভ ওয়ান নট জাস্ট এক্সস্টেড, একটা মানুষকে, ওয়ান মানে একটা মানুষকে, এই কমপ্লেক্সিটিসগুলো, এই অবস্ট্রাকলসগুলো ক্যান লিভ ওয়ান নট জাস্ট এক্সস্টেড, শুধু একজনকে ক্লান্তই করে দিবে না। মানে অফিসে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে লাল রেড ট্যাপ, লাল সুতার দৌরাত্মের কারণে ক্যান লিভ ওয়ান নট জাস্ট এক্সস্টেড, একজন শুধু ক্লান্তই হয়ে যাবে না, বাট অলসো বেরিফড অফ হোপ, সে আশা ছেড়ে দিবে। বেরিফড অফ অর্থ হচ্ছে বঞ্চিত হওয়া। যেমন আমি যদি বলি মাই চিলড্রেন ইজ নট ডুইং ওয়েল, হি ফেইল ইন দ্য এক্সাম, হি ইজ নট গুড ইন স্পোর্টস, হি ইজ নট ওয়েল বিহেভড, সো আই এম বেরিফড অফ হোপ অ্যাবাউট মাই সান, আই এম বেরিফড অফ হোপ অ্যাবাউট মাই সান। তো বলছে এই যে অবস্ট্রাকলসগুলো এবং কমপ্লেক্সিটিসগুলো সার্ভিস পাওয়ার ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়াইতেছে, এটার কারণে একজন মানুষ সেবা নিতে গিয়ে এক্সস্টেড হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে। এক্সস্টেড মানে ক্লান্ত হয়ে যাবে। বাট অলসো বেরিফড, শুধু ক্লান্তই হয়ে যাবে না, বাট অলসো বেরিফড অফ হোপ, সে আশাহীন হয়ে যাবে, যে কোনো কাজ পরবর্তীতে তার করতে চাইবে না। দ্য লেক অফ অ্যাকাউন্টেবিলিটি অর্থ হচ্ছে জবাবদিহিতা। জবাবদিহিতার অভাব হ্যাজ অলসো মেন্ট দ্যাট, জবাবদিহিতার অভাবে কি হয়েছে, হোয়াইল, যখন সার্ভিস সিকার্স সাফার, যখন কোনো সাধারণ নাগরিক, সার্ভিস সিকার্স মানে যারা আমাদের মতো মানে সেবা নিতে যায় সরকারি প্রতিষ্ঠানে, যখন সে সাফার, যখন সে সেবা পায় না মানসম্পন্ন, অ্যান্ড রিড্রেস ওয়াজ ডিলেড, এবং এই সেবা না পাওয়ার কারণে যে সেবাটা দেয় না, এর প্রতিকার সে যখন চায় এবং প্রতিকার দেওয়া, সমাধান করা হয় না, মানে অ্যাকাউন্টেবিলিটি নাই। ওয়াজ ডিলেইড, তার প্রতিকার অথবা সলিউশন অথবা বিচার, কেমন, এ রিড্রেস ওয়াজ ডিলেইড। সরকারি চাকরিতে জবাবদিহিতা নাই, এবং জবাবদিহিতা না থাকার কারণে কোনো সার্ভিস সিকার যদি কোনো সমস্যায় পড়ে, তখন তার প্রতিকার চাইলে সে প্রতিকার ডিলেই করা হয়, আর ডিনাইড, অথবা তার যে বিচার চাওয়া, বিচারটাকে ডিনাই করা হয়, ডিনাইড। করাপ্ট অ্যান্ড অফেন ইনএফিশিয়েন্ট অফিসিয়ালস, বরং কী করা হয়, করাপ্ট, দুর্নীতিবাজ এবং অদক্ষ সরকারি অফিসার যারা ওয়ার রিওয়ার্ডেড, তাদেরকে বরং পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ যারা আমাদেরকে সাফার করায় তাদেরকে কি করা হয়, পুরস্কার দেওয়া হয়। তো এখানে রিড্রেস শব্দের অর্থ হচ্ছে প্রতিকার, সলিউশন। প্রতিকার বা সলিউশন ওয়াজ ডিনাইড, প্রতিকারগুলো বিলম্ব করা হয়, গড়িমসি করা হয়, অথবা মাঝে মাঝে কোনো বিচার চাইলে বিচারই করা হয় না, ডিনাইড করা হয়। বরং করাপ্ট পিপল যারা, তাদেরকে ইনএফিশিয়েন্ট, অদক্ষ মানুষ যারা, তাদেরকে রিওয়ার্ডেড করা হয়। তো আমরা রিড্রেস অর্থ যে সলিউশন, প্রতিকার, আমরা অর্থটা দেখব। রিড্রেস হচ্ছে রেমিডি, যে প্রতিকার। সেট রাইট অ্যান্ড আনডিজায়ারেবল আনফেয়ার সিচুয়েশন, যে কোনো অস্বস্তিকর পরিবেশের জন্য একটা প্রতিকার। রেকটিফাই, কারেকশন দেওয়া হয় না। আবার আপনার রিড্রেস অর্থ হচ্ছে রিমিডি অথবা কম্পেনসেশন, ক্ষতিপূরণ, ফর এ রং অর গ্রিভেন্স, কেউ যদি আপনার সাথে অন্যায় করে তার ক্ষতিপূরণ, কম্পেনসেশন। তো এখানে বলছে এইটি ক্ষতিকার, তাদের প্রতিকার দেওয়া হয় না, বা দিলেও এগুলো মানে ডিনাই করা হয়। অ্যাগেনস্ট দিস ব্যাকড্রপ, এই যখন অবস্থা, মানে এখানে ইন দিস কনটেক্সট এই অর্থ, এই যখন অবস্থা, ইট ইজ হার্ডলি মানে 99.99% নেগেটিভ। ইট ইজ হার্ডলি সারপ্রাইজিং, অবাক হওয়ার কিছু নাই, মানে সবাই অবাক হবে এরকম। টু নো
ফ্রম এ রিপোর্ট বাই দিস ডেইলি, এই নিউজ পেপার একটা রিপোর্ট থেকে আমরা এটা জেনে অবাক হচ্ছি না যে দ্যাট অ্যাটলিস্ট 60 কমিশনস 16টা কমিশন গঠন করা হয়েছে এবং কমিটি গঠন করা হয়েছে হ্যাভ রিকমেন্ডেড, এবং তারা সুপারিশ করেছে রিফর্মস, সংস্কার করার জন্য। রিফর্মস মানে কি? সংস্কার করার জন্য। টু ক্রিয়েট অ্যান এফিসিয়েন্ট মেরিট বেসড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সিভিল সার্ভিস অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা যাতে দক্ষ, এফিসিয়েন্ট হয় এবং মেধাভিত্তিক হয়, এই কারণে 16টা কমিশন এবং অনেক কমিটি কী করছে? সুপারিশ করেছে যে এটা সংস্কার দরকার। এবং এই 16টা কমিশন একদিনে হয় নাই, এই স্বাধীনতার পরেও আজকে তত বছর বিভিন্ন ধাপে ধাপে আপনার এই সুপারিশগুলো করছে যে আসলে বর্তমান সিভিল সার্ভিসটা আপডেট দরকার। বাট কিন্তু এই রিফর্মসগুলো হ্যাভ লার্জলি বিন ইগনোরড, এগুলো অবহেলা করা হয়েছে, কানে নেওয়া হয় নাই, গুরুত্ব দেওয়া হয় নাই। ইট ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে কঠিন কিছু না। দ্য রিলাক্টেন্স, অনিচ্ছা অফ দ্য ব্যুরোক্রেটিক অ্যান্ড পলিটিক্যাল লিডারশিপ, এটা বুঝতে কঠিন কিছু না যে আসলে এই অনিচ্ছা আছে, যারা আমলা আছে, যারা সরকারি চাকরি করছে, তারাই চাচ্ছে না পরিবর্তন। রাজনীতি যারা করছে, নেতারাও চাচ্ছে না এই পরিবর্তন। ফর সিভিল সার্ভেন্টস, সরকারি চাকরিজীবীদের জন্য, স্পেশালি বিশেষ করে দোজ ইন হাই র্যাঙ্কিং পজিশনস, বিশেষ করে যারা বড় ধরনের আমলা, বড় ধরনের অফিসার, রিফর্মস, সংস্কার, পরিবর্তন, চেঞ্জ, শিফট দ্যাট প্রমোট ইফিসিয়েন্সি, অর্থাৎ যেই সংস্কারের কারণে সরকারি চাকরিজীবীদের ইফিসিয়েন্সি, দক্ষতা বাড়বে, মেরিটোক্রেসি, মেধাভিত্তিক মেধার চর্চা হবে, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এবং জব দিতে হবে। এবং এইগুলো দ্যাট ক্লোজ দিয়ে বলছে রিফর্মগুলোর মাধ্যমে কি হবে। এই রিফর্ম সাবজেক্টের ভার্ব হচ্ছে রিপ্রেজেন্ট, এগুলো বলতে বোঝায় এ থ্রেট টু দেয়ার ইনফ্লুয়েন্স। অর্থাৎ যদি আপনার সিভিল সার্ভিস যদি অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি ইফিসিয়েন্ট হয়, মেরিট বেস হয়, অ্যাকাউন্টেবিলিটি হয়, তাহলে এই রিফর্মসের কারণে রিফর্মগুলো কী হয়ে দাঁড়াবে? তাদের বাধা হয়ে দাঁড়াবে, রিপ্রেজেন্টেড থ্রেট, তাদের জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে, টু দেয়ার ইনফ্লুয়েন্স, তারা আর ক্ষমতা খাটাতে পারবে না। বেনিফিটস অ্যান্ড প্রমোশনাল প্রসপেক্টস, এবং তারা সুবিধা নিতে পারবে না অথবা প্রমোশন পাবে না এই অদক্ষ অফিসাররা। পলিটিক্যাল লিডার্স, রাজনৈতিক নেতারা, অলসো ডু নট ওয়ান্ট টু এমব্রেস চেঞ্জ, পলিটিক্যাল লিডাররাও ডু নট ওয়ান্ট, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু নট ওয়ান্ট, রাজনৈতিক নেতারাও এমব্রেস দ্য চেঞ্জ, পরিবর্তন চায় না। এখানে এমব্রেস অর্থ জানি আমরা আলিঙ্গন করা, এখানে পরিবর্তনকে আলিঙ্গন করা মানে পরিবর্তন চাওয়া, অর্থাৎ পলিটিক্যাল লিডাররাও আপনার এই পরিবর্তন চায় না। কেন চায় না? যেহেতু কারণ হচ্ছে ইট ইজ ইজিয়ার টু মেনটেন কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা সহজ, ওভার এ উইক অর প্লিয়েবল ব্যুরোক্রেসি, তো দুর্বল এবং নতজানু, এরকম একটা অর্থ। প্লিয়েবল অর্থ নতজানু একটা আমলাতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা রাজনৈতিক নেতাদের পক্ষে সহজ হয়। এই কারণে বলছে পলিটিক্যাল লিডাররা আসলে চেঞ্জ এমব্রেস করতে চায় না, কারণ হচ্ছে তাদের পক্ষে বর্তমান যে দুর্বল অ্যাডমিনিস্ট্রেশন, এটা নিয়ন্ত্রণ করা সহজ হয়। তো আমরা প্লায়েবল শব্দের অর্থটা দেখব। প্লায়েবল অর্থ হচ্ছে ইজিলি ব্যান্ড, সহজে বাঁকানো যায়, ফ্লেক্সিবল, নমনীয়, এখানে অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে নমনীয়, ফ্লেক্সিবল, ইজিলি ব্যান্ড, সহজে বাঁকানো যায়, ইলাস্টিক, ইজিলি ইনফ্লুয়েন্সড, সহজে প্রভাবিত করা যায়, অর্থাৎ আমাদেরকে পলিটিশিয়ানরা সহজেই প্রভাবিত করতে পারছে, এই হচ্ছে প্লায়েবল, নমনীয়। দ্য রেজাল্ট ইজ দ্যাট, এবং এর ফলে কি হচ্ছে? বাংলাদেশের সিভিল সার্ভিস কমিশন এখনও পরিচালিত হয় প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস আন্ডার দ্য স্ট্রাকচার রিকমেন্ডেড বাই দ্য এনাম কমিশন ইন 1982। 1982 সালে এনাম কমিশনের দিয়ে যাওয়া গঠন করা, সুপারিশ করা যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে এখনও সিভিল সার্ভিস পরিচালিত হয়, কোনো পরিবর্তন হচ্ছে না। হুইচ টুডে ইজ আনসুইটেবল, যেই স্বাভাবিকভাবে এত বছর আগে বানাইছে, এটা তো এখন অনেক পরিবর্তন দরকার। কেমন? হুইচ টুডে ইজ আনসুইটেবল, বর্তমান সময়ে এই সিভিল সার্ভিস কমিশন যথোপযুক্ত নয় টু মিট দ্য ডিমান্ডস অফ দ্য র্যাপিডলি ইভলভিং সোশিও ইকোনমিক ল্যান্ডস্কেপ, বর্তমানের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে, দ্রুত র্যাপিডলি ইভলভিং দ্রুত বিকশিত সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যে ডিমান্ড, চাহিদা, মানুষের চাহিদা মিট আপ করা বর্তমান এই কমিশনের পক্ষে সম্ভব নয়। আওয়ার রিপোর্ট হাইলাইটস,
তো ডেইলি স্টার বলতেছে আমাদের বা রিপোর্টার বলতেছে আমাদের এই রিপোর্টটা আসলে তুলে ধরছে সেভারাল বিটস, বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছে, বিভিন্ন পলিসিগুলো তুলে ধরছে টু ব্রিং চেঞ্জ, যে বিষয়গুলো পরিবর্তন করতে হবে, হুইচ হ্যাভ বিন মেট উইথ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেই বিষয়গুলো হতাশ করছে সেগুলো আমরা আসলে তুলে ধরছি। অ্যাকসেপ্ট অফকোর্স when it benefited bureaucrats, তারা বলতেছে যে আমরা বলি এগুলো পূরণ হয় না। আওয়ার রিপোর্টস হাইলাইট সেভারাল বিটস, আমরা অনেকবার বিভিন্ন পরিবর্তনের কথা বলছি টু ব্রিং চেঞ্জ, আনার জন্য, হুইচ হ্যাভ বিন মেট উইথ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে পরিবর্তনগুলো আসলে করা হয় না। মানে মেট উইথ ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে আমাদের কথা মানে নাই। অ্যাকসেপ্ট মানে ব্যতীত, কি ব্যতীত? অফকোর্স when it benefited bureaucrats, কিন্তু তাদের বেতন বাড়ানোর কথা যদি আমরা বলি, তাদের প্রমোশনের কথা যদি বলি, মানে তাদের বেনিফিট যেগুলো করে সেগুলো কিন্তু তারা বাড়ায়। সাচাস দিয়ে বলছে, যেমন স্যালারি ইনক্রিজের কথা যদি বলি, তারা রিপোর্ট করি তখন তারা বাড়িয়ে দেয়। দ্য পজিশন অফ ইন সিচু প্রমোশনস, ইন সিচু প্রমোশন হচ্ছে এক অফিসে থেকেই প্রমোশন। আমাদের পাশেও কলেজ আছে, দেখা গেছে অনেক শিক্ষক প্রমোশন নিয়ে মানে অন্য কোথাও ট্রান্সফার হয়, আবার অনেক অফিসে দেখা যায় একই অফিসে দীর্ঘদিন কাজ করে। তো সরকারি চাকরির যেই বিধিবিধান সেখানে এটা কিন্তু সাংঘর্ষিক। এখানে বলছে অনেকেই নিজস্ব এক পোস্টে থেকে প্রমোশন নেয়, বেতন বাড়ায়, এক পোস্টে থেকেই প্রমোশন নেয়। আর পোস্ট নো রিয়েল থ্রেট টু দ্য স্ট্যাটাস কো, স্ট্যাটাস কো তো মানে এক্সিস্টিং সিচুয়েশন, এবং যেটা মানুষ দীর্ঘদিন ধরে বলবৎ রাখতে চায়। যেমন ধরেন আমি একটা অবৈধ সুবিধা পাচ্ছি, এক জায়গায় থেকে আমি একটা অবৈধ সুবিধা পাচ্ছি, এই অবৈধ সুবিধা বা এই সিচুয়েশনটাকে বলে, এটাকে বজায় রাখাটাকে বলে দ্য স্ট্যাটাস কো। এটা একটা খুব ফেমাস আমি কী বলবো, ইডিয়ম। কেমন? তো এখানে বলছে আসলে আমাদের রিপোর্ট যখন বারবার বিভিন্ন ধরনের কিছুর কথা বলে টু ব্রিং চেঞ্জ, এগুলো পরিবর্তন আনার জন্য, আসলে এগুলো হতাশ করে, এগুলো পরিবর্তন হয় না। কিন্তু যখনই পরিবর্তনগুলো তাদের বেনিফিট করে ও আমাদেরকে, বিশেষ করে স্যালারি ইনক্রিজের কথা বলি অথবা প্রমোশনের কথা বলি, তখন কিন্তু তারা এগুলো করে। আর পোস্ট নো রিয়েল থ্রেট, অথবা তারা এমন কিছু পরিবর্তন করে যেগুলো তাদের কোনো থ্রেট করে না, বর্তমান অবস্থা জারি রাখতে, স্ট্যাটাস কো বর্তমান অবস্থা জারি রাখতে তাদের কোনো সমস্যা হয় না। ইট গোজ উইদাউট সেইং দ্যাট, এটা বলার অপেক্ষা রাখে না যে দিস স্ট্যাগনেশন, এই যে অচল অবস্থা, এই যে স্থিতিশীল অবস্থা, এই যে বাজে অবস্থা অফ কি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, অর্থাৎ প্রশাসনিক যে সংস্কারের যে খারাপ অবস্থা, হ্যাজ হ্যাড অ্যালার্মিং কনসিকুয়েন্সেস ফর দ্য কান্ট্রি, এগুলোর কারণে দেশে কি চলছে, একটা অ্যালার্মিং, বিপজ্জনক নেগেটিভ ইফেক্ট চলতেছে দেশে। অর্থাৎ এই রিফর্ম না করার কারণে দেশের অবস্থা এখন 12টা বাজছে। দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ CDP ফর এক্সাম্পল আইডেন্টিফাইড করাপশন অ্যান্ড আনস্কেল ব্যুরোক্রেসি। তো বাংলাদেশের এই যে CDP, এই প্রতিষ্ঠানটি আইডেন্টিফাইড, চিহ্নিত করছে, খুঁজে বের করেছে, ফাইন্ড আউট করছে যে দুর্নীতি এবং অদক্ষ আমলাতান্ত্রিকতা, ব্যুরোক্রেসি অ্যাজ টু গ্রেটেস্ট চ্যালেঞ্জ, দুইটা সবচেয়ে বড়, গ্রেটেস্ট মানে সবচেয়ে বড় বাধা টু ন্যাশনাল প্রোগ্রেস, ন্যাশনাল ডেভেলপমেন্ট, দেশের উন্নয়নের পথে। তো এখানে CDP হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে আইডেন্টিফাইড। CDP খুঁজে বের করছে করাপশনকে এবং অদক্ষ আমলাতান্ত্রিকতাকে দুইটা সবচেয়ে বড় বাধা হিসেবে দেশের উন্নয়নের পথে ইন 4 রিপোর্টস, এবং তারা 4টা রিপোর্টে কথা বলছে, যে রিপোর্টগুলো 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত তারা দিয়ে আসছে। এ রিসেন্ট রিপোর্ট বাই দ্য US অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন সাম্প্রতিক সময় একটা রিপোর্ট দিয়েছে, হ্যাজ আইডেন্টিফাইড, তারা চিহ্নিত করেছে, নির্দিষ্ট করেছে যে করাপশন ইন বাংলাদেশের দুর্নীতি অ্যাজ এ মেজর ডিটারেন্ট, প্রধান বাধা ফর ফরেন ইনভেস্টর্স, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে। অর্থাৎ বিদেশি যারা ইনভেস্টর্স আছে তারা বাংলাদেশে আসলে মানে যেটা সবচেয়ে বড় সমস্যা ফেস করে সেটা হচ্ছে করাপশন, দুর্নীতি, এবং দুর্নীতিগুলো বাধা হয়ে দাঁড়ায় বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে। তো ডিটারেন্ট অর্থ হচ্ছে বাধা। তো আমরা কিন্তু একটা শব্দের অর্থ আমি দেখিয়ে দিব, কিন্তু দেখিয়ে দেইনি, এখন দেখিয়ে দিব। দেখেন এখানে বলছে বর্তমান যে খারাপ সিচুয়েশন, এটাকে জারি রাখার ব্যবস্থা, স্ট্যাটাস কো অর্থটা আমরা দেখব। দ্য স্ট্যাটাস কো, প্রেজেন্ট সিচুয়েশন, দ্য প্রেজেন্ট সিচুয়েশন। স্ট্যাটাস কো অর্থ হচ্ছে দ্য প্রেজেন্ট সিচুয়েশন। সার্টেন পিপল অলওয়েজ ওয়ান্ট টু মেনটেন দ্য স্ট্যাটাস কো, কিছু মানুষ বর্তমান যেই খারাপ অবস্থাটা এটা জারি রাখতে চায়। তো এখানে আমরা জানবো যে ডিটারেন্ট অর্থ কি। ডিটারেন্ট মানে বাধা, মেজর ডিটারেন্ট, প্রধান বাধা। তো ডিটারেন্ট অর্থটা দেখব। ডিটারেন্ট অর্থ হচ্ছে আপনার এ থিং দ্যাট ডিসকারেজেস,
or is intended to discourage someone from doing something, কোনো কিছু করতে বাধা অথবা অনুৎসাহিত দেওয়া, ডিসকারেজ, কোনো কিছুর পথে ডিসকারেজ, এখানে বিনিয়োগের পথে ডিসকারেজ, ডিটারেন্ট ফর ফরেন ইনভেস্টর্স, বিদেশি বিনিয়োগকারীদের পথে বাধা। দ্য ব্যাংকিং সেক্টর, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর হ্যাজ অল বাট কলাপসড, অল বাট অর্থ হচ্ছে নিয়ারলি, অলমোস্ট, বাংলাদেশ ব্যাংকিং সেক্টর প্রায় কলাপসড, ভেঙে পড়েছে, ডিউ টু দ্য লেক অফ ইফেক্টিভ গভর্নেন্স, দক্ষ পরিচালনার অভাবে। উই ক্যান সাইট মেনি সাচ ইনস্ট্যান্সেস, আমরা এরকম অনেক উদাহরণ তুলে ধরতে পারি। সাইট ইনস্ট্যান্সেস, সাইট এক্সাম্পল অত উদাহরণ তুলে আনা, উদাহরণ বলা। সাইট এখানে ভার্ব, সাইট ইনস্ট্যান্স, সাইট এক্সাম্পল। উই ক্যান সাইট মেনি সাচ ইনস্ট্যান্স, আমরা এমন অনেক উদাহরণ তুলে ধরতে পারি হোয়ার, যেখানে লেক অফ ট্রান্সপারেন্সি, যেখানে স্বচ্ছতার অভাব, অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার অভাব এবং ইনএফিসিয়েন্সি অদক্ষতা হ্যাজ হ্যাড ডিজাস্টারাস ইম্প্যাক্টস, এবং এই তিনটা জিনিস ভয়ঙ্কর, ডিজাস্টারাস ভয়ঙ্কর প্রভাব ফেলছে অন ভেরিয়াস সেক্টরস, সরকারের বিভিন্ন সেক্টরের উপর। দিস হ্যাজ টু চেঞ্জ, এইটা পরিবর্তন করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে। উই ক্যান নট কন্টিনিউ, আমরা চালাইতে পারি না, আমরা এগিয়ে যেতে পারি না। টু বি হেল্ড ব্যাক বাই দ্য প্রেফারেন্স, আমরা এগিয়ে যেতে পারি না বা এটা চলতে দিতে পারি না। উই ক্যান নট কন্টিনিউ, আমরা চলতে দিতে পারি না। টু বি হেল্ড ব্যাক, আমরা পিছিয়ে ফেলছে যেই বিষয়গুলো, বাই দ্য প্রেফারেন্স অফ দ্য শর্ট টার্ম পার্সোনাল অ্যান্ড পলিটিক্যাল ইন্টারেস্ট, রাজনৈতিক স্বার্থ এবং স্বল্পমেয়াদী ব্যক্তিগত স্বার্থের কারণে, ব্যক্তিগত পছন্দের কারণে, রাজনৈতিক পছন্দের কারণে আমরা হেল্ড ব্যাক, পিছিয়ে যেতে পারি না। হোয়াট উই নিড ইজ এ বোল্ড কমিটমেন্ট, হোয়াট ইউ নিড হচ্ছে এখানে নাউন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই নাউন ক্লজটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, এটা একটা ক্লজ আবার ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, খুব একটা পাবেন না। হোয়াট ইউ নিড ইজ এ বোল্ড কমিটমেন্ট, আমাদের একটা দৃঢ় সংকল্প দরকার, সংকল্পবদ্ধ মন দরকার, টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, প্রশাসনিক পরিবর্তনের জন্য। দ্যাট ক্যান ট্রান্সফর্ম দ্য সিভিল সার্ভিস, যে পরিবর্তন করবে, চেঞ্জ করে দিবে সিভিল সার্ভিসকে ইন্টু ওয়ান দ্যাট বেস্ট সার্ভিস টুডেজ বাংলাদেশ অ্যান্ড ইটস অ্যাম্বিশনস, যেই সার্ভিসটা দ্যাট বেস্ট সার্ভিস, যেটা সর্বোচ্চ সেবা দিবে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের অ্যাম্বিশন পূরণ হবে। দ্য হায়ার অথরিটিস, সরকারি উচ্চপদস্থ কর্তৃপক্ষ, মাস্ট ডেমনস্ট্রেট, অবশ্যই প্রদর্শন করতে হবে, দ্য কারেজ, সাহস থাকতে হবে তাদের, রিকোয়ার্ড টু ব্রিং সাচ রিফর্মস, এরকম সংস্কার আনতে তাদের সাহস থাকতে হবে। অ্যান্ড দ্য ফরমেশন অফ এন ইন্ডিপেন্ডেন্ট রিফর্ম কমিশন, এবং একটা রিফর্ম কমিশন মানে পরিবর্তন করার যেই মানে কমিশনটা, এটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এরকম একটা স্বাধীন স্বাধীন একটা কমিশন গঠন করতে হবে। অ্যাজ প্রপোজড বাট রিজেক্টেড, এই পর্যন্ত যেগুলো প্রপোজ করা হয়েছে বাট রিজেক্ট করা হয়েছে ইন রিসেন্ট ইয়ার্স ইজ এ ক্রুশিয়াল ফার্স্ট স্টেপ, বলছে এই সমস্যার সমাধানের জন্য আসলে একটা রিফর্ম কমিশন দরকার, এবং রিফর্ম কমিশন আপনারা কীভাবে বানাবেন, অবশ্যই স্বাধীন রিফর্ম কমিশন হবে, এবং এই রিফর্ম কমিশনগুলো কেমন হবে অলরেডি প্রপোজ দেওয়া আছে, বাট এগুলো গ্রহণ করা হয় না এই সাম্প্রতিক বছরগুলোতে, এবং এই যে রিফর্ম কমিশনটা গঠন করবেন এটা হচ্ছে একটা ইজ এ ক্রুশিয়াল ফার্স্ট স্টেপ, মানে আমাদের পরিবর্তনের প্রথম ধাপ হবে।